বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী নেতা, বারবার কারাগারে নির্যাতিত নেতা, সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, এই আলোচনা শুনছেন আমাদের নেতা, অ্যাক্টিং চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে আপনারা এই মহান নেতার বিভিন্ন কৃতিত্বের কথা শুনেছেন, কিভাবে তিনি বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিভাবে তিনি একটি জনগণের রাষ্ট্র কায়েম করেছিলেন, বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছেন, কিভাবে গার্মেন্ট শিল্পের প্রবর্তন করেছিলেন, তার বিভিন্ন কৃতিত্বের কথা আমার পূর্বের আলোচকবৃন্দ বলেছেন। আমি আর সেদিকে যাব না। আমি মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা এবং পরবর্তীকালে ব্যক্তিগতভাবে মানুষটি কেমন ছিল সে সম্পর্কে দু চার কথা বলেই আমার বক্তব্য শেষ করব। 1971 সাল হলো বাঙালির সবচাইতে গৌরবের দিন, গৌরবের বিষয়, গর্ব করার মতো উপাখ্যান। প্রথমে সেই গৌরবের দিনগুলোর কথা বলবো, তারপর কোটি কোটি মানুষের স্বপ্নভঙ্গের কথাও আপনাদের সমীপে নিবেদন করব। এখানে যারা উপস্থিত, আমার ধারণা অধিকাংশরই 1971 সালে বয়স কম ছিল। এই বাঙালি সাধারণত ইতিহাস ভুলে যায় খুব তাড়াতাড়ি, এই জন্যেই ইতিহাস বিকৃত করা সহজ হয়েছে বর্তমান সরকারের পক্ষে। বই পত্রিকায় যেখানে যেখানে আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখার সুযোগ পান, পত্রিকা ছাপাতে পারেন, বই পুস্তক ছাপাতে পারেন, তারা জনগণকে একটা ধারণা দিয়েছেন যে এই দেশটা আওয়ামী লীগ স্বাধীন করেছে। প্রকৃতপক্ষে 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে আওয়ামী লীগ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। স্বাধীনতাকামী মানুষ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা এবং সারা বাংলাদেশের আপামর ছাত্র সমাজ প্রত্যক্ষভাবে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগ স্বাধীনতার আগে থেকে এবং পুরো 9টি মাস তারা ব্যস্ত ছিল কিভাবে রাওয়ালপিন্ডির সিংহাসনে বসা যায়, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়। এটি দোষের কিছুই না, জনগণ তাদেরকে ভোট দিয়েছিল, কিন্তু তাদের মাথায় দেশ স্বাধীন হবে এই কল্পনাও কখনো তারা করেনি। তারা মনে করেছে জনগণ ভোট দিয়েছে, এবার আমরা হালুয়া রুটির ভাগ চাই। কিন্তু এই বর্বর পাক বাহিনী 25শে মার্চ রাতে যেভাবে নিরীহ মানুষের উপরে একটি হত্যাযজ্ঞ চাপিয়ে দিয়েছে, বাঙালির আর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। রাজনৈতিক নেতারা মুহূর্তের মধ্যে পলায়ন করলেন, দেশবাসীকে প্রস্তুত করে যাননি। এই বর্বর বাহিনী ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার নিয়ে নিরীহ মানুষের উপরে এক হত্যাযজ্ঞ চাপিয়ে দিল। দেশের মানুষ হতাশ হয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। এই সময় কোনো রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যায় নাই জনগণকে আশ্বাস বাণী শোনাবার জন্য। এই দুঃসময় জনগণের প্রতিনিধি হয়ে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে সবাই দেখবেন এই সাধারণ মানুষের এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল
বাংলাদেশের 5টি ক্যান্টনমেন্টে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, ইপিআর এর সৈনিকেরা এবং কিছু কিছু পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু স্বাধীনতার ডাক প্রথমেই দিয়েছেন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আগে তার ইউনিট 8ম ইস্ট বেঙ্গলে 26শে মার্চ রাতের প্রথম প্রহরে তিনি একটি ড্রামের উপরে দাঁড়িয়ে তার ব্যাটালিয়নের সৈনিকদের এভাবে একত্রিত করে তিনি ঘোষণা দিয়েছেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করব, আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের এই দেশকে আমরা শত্রুমুক্ত করব। এই ডাকের সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ন, যারা চট্টগ্রামের ছাড়াও যশোর, জয়দেবপুর, সৈয়দপুর, কুমিল্লাতে ছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইপিআর সৈনিকেরা প্রথমেই জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ অফিসার ছিলাম, জীবনে কোনোদিন রাজনীতি করি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজনীতির দিকে কখনো পা মারাই নেই। কিন্তু ঘটনাচক্রে আমাকেও বিদ্রোহ করতে হয়েছে আমাদের সৈনিকদেরকে নিয়ে। 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করার পর ক্যান্টনমেন্ট 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে আমার সহকর্মী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন। 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে খিতিবদিয়া নামে একটি গ্রামে প্রবেশ করি। ওখানে গিয়ে দেখি হাজার হাজার ছাত্র যুবক দা, খন্তা, কুড়াল, লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলে আল্লাহু আকবার, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমি দেখে অবাক হয়ে গেলাম। এই যে স্বাধীনতার বীজ মন্ত্রে দীক্ষিত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ উৎসর্গ করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, এই কথা আপনি ইতিহাসে পাবেন না। এই যে সাধারণ মানুষের দেশপ্রেম কত গভীর, বিশেষ করে ছাত্ররা দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারে, এই দৃশ্য দেখে এই 9 মাস অভিভূত হয়েছি। মেজর জিয়াউর রহমান এবং তার স্বাধীনতা ঘোষণায় অনুপ্রাণিত হয়ে আমরা যে যেখানে ছিলাম ছাত্রদেরকে নিয়ে ট্রেনিং দিয়েছি, কিছুদিন পর অস্ত্র দিয়ে যুদ্ধে লিপ্ত করেছি। এই মুক্তি বাহিনী সৃষ্টি করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা, যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এই কথাটি আওয়ামী লীগ কখনোই স্বীকার করবে না। তারা মনে করে তাদের বক্তৃতায় এই দেশ স্বাধীন করেছেন। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, কিন্তু যেখানে কামানের গোলা, মেশিন গানের গোলা, অবিশ্রান্ত গুলি আসতে, মাইনফিল্ড পেরিয়ে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করতে হলে সাহস লাগে। তাদের দেশপ্রেম হতে হয় গভীর থেকে গভীরতম, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হয়। সেই জন্য প্রস্তুত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা এবং তরুণ ছাত্র সমাজ, যে জন্যই দেশটি স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সামরিক বাহিনীর ব্রিগেড জেড ফোর্সের প্রথম অধিনায়ক। জুলাই মাসে মেঘালয়ের এক বনভূমিতে প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশের প্রথম মিলিটারি ব্রিগেড জেড ফোর্স, যার নামকরণ করা হয়েছে কমান্ডার জিয়াউর রহমানের নামের আদ্যক্ষর থেকে। এই জেড ফোর্স বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর সিলেটে বহু রণাঙ্গনে যুদ্ধ করে ইতিহাস সৃষ্টি করেছে। স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বেশি সাহসিকতা পদক পেয়েছে জেড ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। শহীদের সংখ্যাও আমাদের ছিল সর্বাধিক। আমি অত্যন্ত ভাগ্যবান তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা রূপে রণাঙ্গনে তার শৌর্যবীর্য প্রত্যক্ষ করেছি। তার নেতৃত্বে আমরা বাঙালিরা বীরের মতো যুদ্ধ করেছি বিভিন্ন রণাঙ্গনে। ভারতীয় বাহিনী তখন বাংলাদেশে 18টি জেলা ছিল, একটি মাত্র জেলা কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর, দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। আমি এই সিলেট আক্রমণের নেতৃত্ব দিয়েছিলাম। এই যুদ্ধের জন্যে আমার কমান্ডার জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠ খেতাবে
ভূষিত করার জন্য অনুরোধ করেছিলেন। বীরশ্রেষ্ঠ কেন পাইনি এটিও বলতে চাই না নিজের কথা। এই মিটিংটি যখন হয়, একটি কমিটি করে দিয়েছিল তৎকালীন সরকার, যার প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এবং আরো কয়েকজন সিনিয়র অফিসারের সদস্য ছিল। তারা সাহসী সৈনিক বাছাই করার মিটিংয়ে বসে প্রথমেই নিজেরাই সবাই একটি করে বীরোত্তম পদক নিয়ে নিলেন। আমার নামটি যখন আসলো, এদের মধ্যে একজন বলল যে হাফিজকে তো বীরোত্তম দেওয়া হয়েছে, এবং এগোটা আমি জানতাম না। 2 বছর আগে সেনাবাহিনীর লাইব্রেরিতে যারা যারা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছে তাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত এবং কি যুদ্ধের কারণে তারা পুরস্কার পেয়েছে এটা লিপিবদ্ধ করা আছে। সেখানেই দেখলাম যে জিয়াউর রহমান আমাকে বীরশ্রেষ্ঠর জন্য রিকমেন্ড করেছেন। আমি 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, কোনোদিন বলেন নাই। আমি 2 বছর আগে মাত্র জেনেছি। সেখানে এই কমিটির একজন সদস্য লিখেছে অফিসার অলরেডি অ্যাওয়ার্ডে বিইউ, যে কারণে আমাকে তৃতীয় শ্রেণীর একটি পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এটি কখনোই বলি নাই, আজকে বললাম। আমাদের প্রতিষ্ঠাতা নেতার স্মৃতি অর্পণ করার জন্য এসেছি। যুদ্ধক্ষেত্রে তিনি একজন সিনিয়র অফিসার ছিলেন, যুদ্ধের মাঠে তার না আসলেও চলত। অন্যান্য সেক্টর কমান্ডারের মতো তিনি ভারতের অভ্যন্তরে থেকে যুদ্ধে নেতৃত্ব দিতে পারতেন। ভয়াবহ যুদ্ধ হয় 28শে নভেম্বর তারিখে গৌরীপুরে। পাকিস্তান বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায়, প্রথম ইস্ট বেঙ্গলের উপরে। 3-4 ঘন্টা যুদ্ধের পর আমরা তাদের কমান্ডার মেজর সরোয়ার সহ 70 জনকে হত্যা করি, 36 জনকে জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধে আমি এবং মেজর জিয়াউর রহমান একই বাংকারে 3 ঘন্টা ছিলাম। তার সফল নেতৃত্বের ফলেই 31 পাঞ্জাব রেজিমেন্ট নিশ্চিন্ত হয়ে যায় ধরাপৃষ্ঠ থেকে। এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে কেন? আপনি পিছনে থাকেন, কমান্ডারের তো সামনে এসে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তিনি বলেন যে আমার বিবেকে লাগছে, তোমরা যুদ্ধ করছো, জীবন দিচ্ছ। আমার ব্যাটালিয়নে 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট আনোয়ার শহীদ হয়েছে। আমার সৈনিকেরা জীবন দিচ্ছে, আমি কেন পিছনে বসে থাকব? এই ছিল তার দৃঢ় মনোভাব, এই ছিল উদার হৃদয়ের জিয়াউর রহমান। সিলেটে আক্রমণ, সিলেটের যে যুদ্ধের কথা, ফাইনাল অফেন্সিভ, এটি তো নিয়ে চমৎকার একটি প্রামাণ্য চিত্র বা একটি ছবি নির্মাণ করা যায়। কানাইঘাট দখলের পর, গৌরীপুরের যুদ্ধের পর আমাদের সাথে একজন ভারতীয় বাহিনীর মেজর ছিলেন, তার সাথে একটা বেতার সেট ছিল। বেতার সেটের নির্দেশ আসলো সিলেটের কাছে 4-5 গুর্খা ব্যাটালিয়ন নামে একটি গুর্খা ব্যাটালিয়নকে ভারতীয় বাহিনী হেলিকপ্টারে ড্রপ করেছে। আমাদের কানাইঘাট থেকে যেতে হবে ওই বাহিনীর সাথে যোগ দেওয়ার জন্য। মেজর জিয়া আমাকে এবং মেজর জিয়াউদ্দিনকে ডাকলেন একটি ম্যাপ নিয়ে। তিনি বললেন যে সিলেটে সবার আগে আমরা পৌঁছতে চাই। এটি হলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের কথা। বিজয় তখন দ্বার প্রান্তে, স্বাধীনতার রক্তিম সূর্যের লালিমা দূর আকাশে দেখা যাচ্ছে। এই সময় তিনি ঘোষণা করলেন সিলেট আমরা দখল করব। আমরা একটা রুট নির্ধারণ করলাম চা বাগানের ভিতর দিয়ে। তখন যুদ্ধ হচ্ছে দরবস্ত এবং খাদিমনগরে। এই যুদ্ধক্ষেত্রগুলো এড়িয়ে আমরা 1200 সৈনিক সিলেটের পথে যাত্রা করলাম। পিঠে আমাদের অ্যামুনিশন, পিঠে আমাদের শুকনা চিরা গুড়। 4 দিন চলার পর খাদ্য শেষ হয়ে গেল, কিন্তু আমরা শত্রু এড়িয়ে ধীরে ধীরে সিলেটের দিকে এগিয়ে চলেছি। চা বাগান অবহেলিত, চা বাগানের জঙ্গল কাটতে হচ্ছে আমাদেরকে। সারা রাত চলি আর দিনের বেলা ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকি যাতে উপর থেকে এয়ার স্ট্রাইক না করতে পারে। জেনারেল জিয়ার একটা ম্যাপ কেস ছিল, সেটা পলিথিনের কাভার ছিল। শেষ রাতের দিকে সেটি গাছের নিচে বিছিয়ে তিনি, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা 3 জন সেখানে ঘুমাতাম। শুয়ে শুয়ে, যেহেতু সামনে স্বাধীনতার দ্বার প্রান্তে আমরা উপস্থিত, অনেক কথা তিনি বলতেন। একটি কথা আমার আজীবন স্মরণে থাকবে। তিনি বলেছেন, আচ্ছা
পাঞ্জাবিদেরকে তো তাড়ালাম, এখন আবার এই শিখেরা এবং এই ভারতীয়রা বাংলাদেশে আবার জেকে বসবে না তো? আমি প্রবল প্রতিবাদ করেছি, স্যার এত বড় মুক্তিযুদ্ধ, কি বীর বিক্রমে বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছে, এই দেশকে কেউ কখনো দখল করে রাখতে পারবে না। কিন্তু তার সংশয় কাটে না। আজ এতদিন পরে মনে হয় যে এই 53 বছর আগে তিনি ভেবেছিলেন পাকিস্তানিদের সরানোর পর অন্য কেউ এসে এখানে প্রভুত্ব বিস্তারের চেষ্টা করবেন। কত নির্মম একটি সত্যের মুখোমুখি আজকে আমরা হয়েছি। চা বাগান পার হয়েই হঠাৎ দেখি সামনে, একদিন সারাদিন অভুক্ত থাকার পর হঠাৎ দেখি সামনে একটা সাদা রঙের বিল্ডিং টিলার উপরে। সিলেট কখনো যাই না, চিনতাম না, পরে জানতে পেরেছি এটি এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। সেটি হলো সিলেট শহরে পাকিস্তানিদের ঘাঁটি। আমরা সকাল হওয়ার সাথে সাথে আরেকটা টিলের উপরে যখন উঠলাম, তখন তারা চিৎকার করে আমাদের পরিচয় জানতে চায়, আমরা কারা। আমাদের পরনে খাকি পোশাক, হাতে চাইনিজ ওয়েপন। তো কিছুক্ষণের পরেই তারা বুঝতে পারলো কারা আমরা। পদাতিক সৈনিকরা প্রথম সুযোগেই পরীক্ষা খনন করতে হয়, ট্রেঞ্চ। কিন্তু আমরা ট্রেঞ্চ খনন করার হয়তো আধা ঘন্টা টাইম পেয়েছি, হাঁটু পর্যন্ত খনন করা হয় নাই, পুরা শরীর এক্সপোজড। এই সময় পাকিস্তানিরা সংঘবদ্ধ হয়ে 3-4টি আক্রমণ করলো আমার কোম্পানির উপরে। আমার 18 জন সৈনিক শহীদ হলো। আমার সবচেয়ে সাহসী প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম শহীদ হলেন। ইনফ্যান্ট্রি কোম্পানিতে 2টা মেশিন গান থাকে, আমার 2টা মেশিন গানই যারা চালায় 3-6 জন শহীদ হয়ে গেল। ভয়াবহ সেই যুদ্ধ। ভেবেছিলাম এটাই হবে আজকে আমাদের শেষ দিন। সেই সময় হঠাৎ করে ভারতীয় মেজর আমাকে বললো যে এতদিন তার ওয়্যারলেস সেট কাজ করে নেই। হঠাৎ বললো যে আমি চা বাগানের মধ্যে ওয়্যারলেস সেট কাজ করে না, এখন আমি যোগাযোগ করতে পারছি আমার গোলন্দাজ বাহিনীর সাথে, তোমার কি ফায়ার সাপোর্ট লাগবে নাকি? আমি বললাম যে না, আমাদের ফায়ার সাপোর্ট, আমরা যেহেতু হাতাহাতি যুদ্ধ করেছি, অলরেডি আমার 18 জন শহীদ হয়েছে, এখন যদি পারেন তাহলে একটা বিমান সর্টি নিয়ে আসেন। আধা ঘন্টার মধ্যে ভারতীয় 2টি মিগ বিমান এসে সিলেট এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যতগুলো বাংকার ছিল মুহুর্মুহু রকেট নিক্ষেপ করে এগুলোকে ধূলিসাৎ করে দিল। এই যে সারাদিন ব্যাপী যুদ্ধে, এই যুদ্ধে তৎকালীন সদ্য প্রমোশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান আমার চাইতে 600 গজ পেছনেই ছিলেন। বেতার সেটে মুহূর্তে মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেন, হাফিজ রিপোর্ট সিচুয়েশন, এটা করো ওটা করো, যুদ্ধকালীন যেসব নির্দেশ দিতে হয়। যুদ্ধ অত্যন্ত ভয়াবহ, জীবন মৃত্যু 1 সেকেন্ডের ব্যাপার। চোখের সামনে কতজনকে মৃত্যুবরণ করতে দেখেছি। আজকে মনে হয় কেন সেদিন আমরা জীবন দিলাম। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কোথায়? এই আওয়ামী লীগ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এই দেশ চোরের দেশ। এই দেশের সেনাবাহিনী প্রধান চোর, পুলিশ বাহিনী প্রধান চোর। এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? আজকে জেনারেল জিয়াউর রহমান থাকলে তিনিও এই প্রশ্নটি করতেন। এই তো গেল আমাদের গৌরবের ইতিহাস। এবার আসি স্বপ্নভঙ্গের ইতিহাস। জাতি বীর বিক্রমে যুদ্ধ করেছে, বিশেষ করে সৈনিক এবং ছাত্ররা কতজন আত্মাহুতি দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। স্বাধীনতা কত প্রিয় ছিল। এখন মাঝে মাঝে ভাবি যে এরা যে জীবন দিল, বেঁচে থাকলে কি হতো, কি পেত তারা? এখন হাজার হাজার, মুক্তিযুদ্ধের সময় ছিল সংখ্যা ছিল 80,000, এখন হয়েছে 2.5 লাখ। আগামীকালকে জন্মগ্রহণ করবে, সেও মুক্তিযুদ্ধ হবে। এটা হলো আওয়ামী কালো কোটের মাহাত্ম্য। সংসদ সদস্য কারা হয়? যাদেরকে টুকরা টুকরা করে, বিনা ভোটে যারা এমপি হয়, টুকরা টুকরা করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়। এই তো বাংলাদেশ। বিশ্ববাসী এই বাংলাদেশকে এখন চিনছে। কোথায় গেল 71-এ সেই গৌরবের বাংলাদেশ? যাই হোক, দেশ স্বাধীন হলো, আমরা ফিরে আসলাম, যে যার ক্যান্টনমেন্টে গেলাম। স্বাধীনতা ঘোষণার পুরস্কার তো দূরের কথা, প্রথমেই তাকে সুপারসিড করা হলো। তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনী প্রদান করা হলো, তাকে করা হলো 2 নম্বর ব্যক্তি। 1973 এবং 74-এর এই 1.5 বছর
জেনারেল জিয়াউর রহমান আমাকে তার একান্ত সচিব হিসাবে আর্মি হেডকোয়ার্টারে ডেকে নিয়েছিলেন। ৭৪-এর ১৬ই ডিসেম্বর সেনাবাহিনী একটা প্যারেড হয় আমিদ এভিনিউতে, এই সংসদের সামনে যে চওড়া রাস্তাটা মানিক মিয়া এভিনিউতে, সেখানে প্যারেড হয় সম্মিলিত বাহিনীর। তো সেখানে যেসব ইউনিট অংশগ্রহণ করে সেই ইউনিটের হিস্ট্রি ধারাভাষ্যকার বর্ণনা করেন যে এই ইউনিট ওখানে এখানে যুদ্ধ করেছে, এই করেছে, এই করেছে। তো জেড ফোর্সের ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল, অষ্টম ইস্ট বেঙ্গল সেই প্যারেডে ছিল। তো আমি পিএস হিসাবে কি ঘোষণা করতে হবে সেটা আমি লিখেছিলাম। আমি লিখেছি, এই জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এটা নিয়ে যখন কমান্ডারকে দেখালাম, জেনারেল জিয়াকে দেখালাম, উনি খুবই বিব্রত হলেন, বলে হাফিজ এটা বাদ দাও, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এগুলো দরকার নেই, এমনিতেই তো সুপারসিড হয়ে গেছি, এটা দিলে হয়তো আমার চাকরি থাকবে না। আমি বললাম না স্যার, এটা তো ইতিহাস জানা উচিত সবাইকে। উনি পিড়াপিড়ি করতে লাগলেন, আমিও পিড়াপিড়ি করতেলাম যে এটা দিবই। আমি বললাম এটা যদি আমি না দেই তাহলে আপনি আরেকজনকে পিএস হিসাবে নিয়ে নেন, আমাকে আমার ইউনিট পাঠিয়ে দেন। আমিও অনড় ছিলাম। পরে এটা দেখে উনি নিমরাজি হলেন, সেনা সদর পড়লো এটা নিয়ে মহা মুশকিলে। আরে এই স্বাধীনতার ঘোষণা আবার করতে আসলে এগুলো তো ভুলে গেছি, এখন জয় জয়াকার আওয়ামী লীগের ৭২ সালে ১৬ই ডিসেম্বর ১ বছর দেশ স্বাধীন হয়েছে। যা কিছু বললো না, উনিও গেলেন প্যারেড দেখতে, আমিও তার সাথে গেলাম। তখন সেনাবাহিনীর কোনো প্রোটোকল ছিল না, স্টেজে ওখানে ৮ নম্বর সারিতে তার চেয়ার ছিল। তো আমি তার এডিসি জিল্লুরকে বললাম যে ওনাকে আর্মি এনক্লোজারে প্রথম রোতে সোফা নিয়ে দাও, এখানে দাও। উনি এসে আর্মি এনক্লোজারে এসে বসলেন। বসার পরে অপেক্ষা করে আছি যে এই ঘোষণাটি কখন দেয়। যখন প্রথম ইউনিট ফার্স্ট ইস্ট বেঙ্গল মার্চ করে যাচ্ছে, তখন এখানে এই ঘোষণার কথা কিভাবে বলল, এই ৫৩ বছর আগের কথা এখনো আমার মনে আছে। তিনি বললেন, অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, স্বাধীনতার কথা বলেই নাই। পরে যখন ফিরে আসতেছি, বেগম জিয়াউর রহমান সাহেবকে বলে, তুমি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য আমাকে ফালায় থুয়ে চলে গেছিলাম। এই হলো স্বাধীন বাংলাদেশের কাহিনী। দেশ স্বাধীন হলো, সারা দেশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কৃতিত্ব নিল একটি মাত্র রাজনৈতিক দল। তাদের দুঃশাসনের ফলে অচিরেই দেশে নেমে এলো দুর্ভিক্ষ। ঢাকার রাস্তায় লাশ পড়েছিল, আমি নিজে দেখেছি, এখানে যাদের বয়স হয়েছে সবাই দেখেছে। পত্রিকার প্রথম পেজে ছবি উঠেছে, যে এই ছবি তুলেছে তার চাকরি চলে গিয়েছে। মৃতদেহ, তার সদ্য স্বাধীন দেশে তেজগাঁর ওখানে ফুটপাতের উপরে কঙ্কালসার দেহ পড়ে আছে। বাসন্তীর জাল পড়া ছবির কথা তো আপনারা সবাই জানেন। দুর্ভিক্ষ আর লঙ্গরখানা। এরপরে আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু আর লঙ্গরখানা খোলা হয় নাই বাংলাদেশে। একমাত্র ক্রেডিট তারাই নিতে পারে, লঙ্গরখানা খুলেছিল এই দেশে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের কথা বলি। সব স্তরের ছাত্র, যুবক, সৈনিক দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার পরে দেখে যে আরেক এক বাংলাদেশ, এ তো লুটেরাদের বাংলাদেশে পরিণত হয়েছে। তখন সদ্য স্বাধীন দেশের যুবকরা কি করবে? তারা কি ঘরে বসে বসে তসবিহ টিপবে? না, গজিয়ে উঠল বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, গজিয়ে উঠল জাসদ নামে একটি দল। আজকে তারা বিপদে চলে গিয়েছে, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল জাসদ, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। তরুণ ছাত্র নেতারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বামপন্থী দলগুলা সিরাজ শিকদার, মতিন আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উত্তরবঙ্গে মতিন আলাউদ্দিন গ্রুপ, সেখানকার যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বলল যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করতে হবে। 16ই ডিসেম্বর স্বাধীনতা আসেনি। কৃষি বিপ্লব করার নামে তারা যোদ্ধা, ধনী কৃষক যারা, তাদেরকে হত্যা করে, তাদের জমি দখল করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরবঙ্গে এমপিরা সব পালিয়ে এসে ঢাকা শহরে শেখ মুজিবুর রহমানের কাছে এসে বলে যে আমাদের জীবন রক্ষা করেন। তো স্বাধীনতা যুদ্ধের স্পিরিট এদের মধ্যে আছে। একদিন সেপ্টেম্বর মাসে 73 সালে
জেনারেল জিয়া বলেন, হাফিজ চলো আমরা উত্তরবঙ্গে যাই, ওখানে আর্মি অপারেশন করে টেনিস বেঙ্গল 72 ব্রিগেড, ওখানে আর্মি কি করছে দেখে আসি। হেলিকপ্টারে গেলাম তার সাথে। 72 ব্রিগেড কমান্ডার কর্নেল সাফাত জামিল, তিনি জেনারেল জিয়া এবং আমাদের নিয়ে কয়েকটা ক্যাম্প ভিজিট করলেন। ব্রিগেডের সৈন্যরা যেখানে এই মতিন আলাউদ্দিনের বামপন্থী বাহিনীর বিরুদ্ধে এখানে যুদ্ধ করেছে, বেশ কয়েকজন আমাদের সৈনিক নিহত হয়েছে, কেউ কারো কারো অঙ্গহানি হয়েছে। এগুলো সারাদিন দেখার পর সন্ধ্যার সময় তানোর থানার এক জলাভূমির মধ্যে, বিলের মধ্যে একটা ডাক বাংলো, ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, 2টা কক্ষ, 2টা রুমে 2টা হারিকেন, সেখানে আমরা 2-4 জন আছি। এই কথাটা আমি এই জন্য বলছি, এই কাহিনী জিয়াউর রহমান কেমন মানুষ এটা যাতে আপনারা জানতে পারেন, সেই জন্য আমি এই কাহিনীর অবতারণা করেছি। রাত্রবেলা পাশের কামরা আমার ডাক পড়লো। জিয়াউর রহমান করাচিতে পড়াশোনা করেছেন, বাংলা ভালো মতো লিখতে পড়তে পারতেন না। দেখি এক গাদা কাগজ নিয়ে তিনি বসে আছেন। আমাকে বলে, হাফিজ তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়ো দেখি এগুলা কি লিখেছে। দেখি এগুলো সব চিঠি। এই চিঠি এই বামপন্থী যুবকরা যারা যুদ্ধে ধরা পড়েছে বা নিহত হয়েছে তাদের পকেট থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রেমপত্র কয়েকটা দেখে আছে। কি তার ভাষা, এত চমৎকার প্রাঞ্জল ভাষায় এই বামপন্থী যুবেরা একে অন্যের কাছে চিঠি লিখছে। প্রেমিকাকে চিঠি লিখে বলছে যে আমাদের জীবন আমরা উৎসর্গ করব বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, আমাদের মিলন হয়তো পরকালে হবে, এখন দেশ আমাদেরকে ডেকেছে, প্রেম প্রেম সবকিছু বাদ, আমরা জীবন দেব দেশের জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। চিঠির মধ্যে এসব পড়তেছি। এই চিঠি পড়ি আর এক নতুন নতুন দিগন্ত উন্মোচিত হতে অবাক হয়ে যায় যে কারা এইসব চিঠি লেখে, কারা এই ছেলেরা, কোথায় ছিল এতদিন, দেশের জন্য এত টান, দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য এরা জীবন উৎসর্গ করে এসেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। যাই হোক, অনেক রাত পর্যন্ত চিঠি পড়লাম। চিঠি পড়ে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সকাল হলো, সূর্যোদয় হলো। সকালবেলা ওই ডাক বাংলোর সামনে 3-4টা চেয়ার লাগানো হলো, একটা লম্বা বেঞ্চ দেওয়া হলো। সেখানে আমি, কর্নেল সাফাত জামিল এবং জেনারেল জিয়াউর রহমানের জন্য সেনাবাহিনীর টিপিক্যাল খাবার, রুটি এবং পুরি সার্ভ করা হলো এখানে। তো চা খেতে খেতে জেনারেল জিয়া বললেন, এই সাফাত, এই যে যাদেরকে তোমরা বন্দি করেছ ওদের একজনকে ডাকো তো, আমি এদের সাথে কথা বলতে চাই। সেই বিপ্লবী যুবকদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে আসো। সোলজাররা, তার 2 হাত পিছনে বাঁধা, হালকা পাতলা ফর্সা চেহারা একটা যুবক। সে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 3য় স্থান অধিকার করেছে রাজশাহী বোর্ডে, ব্রিলিয়ান্ট ছেলে। সে আসলো সামনে এসে, তো জিয়া সবাইকে আপনি করে বলতেন। বললেন, আচ্ছা বলেন তো আপনারা কেন এগুলো করছেন, কেন সেনাবাহিনীর সাথে বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, কি চান আপনারা? এই কথা বলার পর এই ছেলেটা 2-3 মিনিট মাত্র বক্তব্য দিল, এই তরুণ ছাত্র। তার বক্তব্য শুনে আমরা অবাক, বাংলাদেশে যে এরকম ছেলে আছে, কেন তারা যুদ্ধ করছে, কেন তারা কিভাবে সমাজ পরিবর্তন করতে চায়, কাদের জন্য তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করছে, এত প্রাঞ্জল ভাষায় 2-3 মিনিটে এত চমৎকার করে বলল। এবং সাথে সাথে জেনারেল জিয়াকেও বলল, আপনারা তো অত্যাচারীদের বরকন্দাজ, মুক্তিযুদ্ধ তো আমরা একসাথেই করেছিলাম, কোথায় গেল মুক্তিযুদ্ধের চেতনা, কোথায় গেল সাম্য, কোথায় গেল সামাজিক সুবিচার? আওয়ামী লীগের লুটপাট করে তো দেশ শেষ করে দিল, কি করছেন আপনারা? ওদের পক্ষ নিয়ে আমাদেরকে মারছেন, স্পষ্ট করে বলে দিল। আমরা খালি মুখ চাওয়াচাওয়ি করি যে স্বাধীন বাংলাদেশে এদেরকে তো যুদ্ধের সময় তো যুদ্ধের মাঠে দেখেছি, এতে যে রাজনৈতিক চেতনা এমন প্রখর, জীবন উৎসর্গ করতে পারে সাধারণ মানুষের মুক্তির জন্য, দেখে অবাক হয়ে গেলাম। এটি সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের জন্য, একটা যুদ্ধের ফলে জাতি পরিবর্তিত হয়ে গিয়েছে। পরে তার পার্সোনালিটি এমন, জিয়ার সাথে সাথে বলেন, এই একটা চেয়ার আনো, একটা চেয়ার আনো। তাকে চেয়ার দেওয়া হলো, ছেলে বসলো। পার্সোনালিটি কি তার, 3 দিন ধরে মারপিট খাচ্ছে আর্মি, যাতে তার চিহ্নও নেই। সে চেয়ারে বসলো। তারপরে জেনারেল জিয়া তাকে বলেন, আপনি 1 কাপ চা খাবেন? সে বলে, না, আপনাদের চা খাবো না, আপনারাই খান। তারপরে উঠে দাঁড়িয়ে দীপ্ত পদক্ষেপে চলে গেল। আমরা 3 জন ছিলাম, একে অন্যের দিকে তাকাচ্ছি যে কোন বাংলাদেশে আমরা দেখছি। এই যুবক কোথা থেকে আসলো? এরা সাধারণ মানুষের জন্য এদের এত আবেগ, দেশের সকলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করলো, এত ব্রিলিয়ান্ট ছাত্র, পড়াশোনার ছেলে এইসব করছে। চলে যাওয়ার পর ছেলেটা যখন চলে গেল, জেনারেল জি আমাদের দিকে তাকিয়ে বললেন,
আই এম ফিলিং ভেরি স্মল, নিজকে অনেক ছোট মনে হচ্ছে। তার বিবেক তাকে আঘাত করছে, কি জন্য যুদ্ধ করছি আর কি দেখছি। এত লম্বা কাহিনীটা বললাম যে সেনাবাহিনীর জেনারেল, দুইজন জেনারেলের একজন, সারা দেশের জনপ্রিয় ব্যক্তি, তিনি বলছেন যে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে ইউনিফর্ম পরে। দিস ওয়াজ জিয়াউর রহমান। যাই হোক, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না। তিনি যখন এক ম্যাপ কেসের উপরে যখন আমরা তিনজন ঘুমাতাম গাছের নিচে, গল্প সল্প করতাম, ঘুণাক্ষরও চিন্তা করি না যে পাশে ঘুমন্ত ব্যক্তিটি 4 বছর পরেই বাংলাদেশের ক্ষমতাধর রাষ্ট্রপতি হবে। আমি অত্যন্ত ভাগ্যবান, একজন রাষ্ট্রপতির সাথে গাছের নিচে ঘুমাতে পেরেছি, যিনি এই দেশে ইতিহাস রচনা করেছেন, স্বাধীনতা যুদ্ধে লক্ষ কোটি মানুষকে উদ্দীপ্ত করেছেন। আমরা সেই জিয়াউর রহমানের দল বিএনপিতে সদস্য। আরেকটি কথা বলতে চাই, গৌরবের কথাও বললাম, স্বপ্নভঙ্গের কথাও বললাম। বিএনপি আন্দোলন করে যাচ্ছে, কোথায় সেই ছাত্র দল যেই ছাত্ররা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে? আজকে তো দেখি না তাদেরকে। সেই বিশ্ববিদ্যালয় সমূহ এখনো আছে, কোথায় গেল সেই সব ছাত্ররা? এটা আমাদের মতো মুক্তিযোদ্ধাদের মনের গোপন গভীরে লালিত দুঃখ। আশা করব আপনারা যারা এখানে ছাত্র আছেন, পুরোনো দিনের 71-এর ছাত্রদের কথা স্মরণ করে, জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের বিরক্ত গাথার কথা স্মরণ করে, সাধারণ মানুষের অমিত বিক্রমে যুদ্ধ করার কাহিনী স্মরণ করে আপনারা মাঠে নামবেন। বিএনপির ডাকে, তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে রাজপথ নেবে। আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ, আওয়ামী লীগ বোধহয় টিকেই গেল। ভাইরে, এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। আমরা জিয়ার আদর্শের ধারী, সেই পতাকা বহন করে ইনশাআল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। বেগম জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। আমরা এই দেশকে মুক্ত করতে চাই, দুর্নীতিবাদদের হাত থেকে মুক্ত করতে চাই। আপনারা সবাই প্রস্তুত থাকেন। অসংখ্য ধন্যবাদ।